গতরাতে গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে জবাই করে হত্যার ঘটনাটা সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সেই প্রকাশ্যে ঘটনাটা প্রমাণ করে যে দেশের অপরাধীরা, চাঁদাবাজরা কিংবা সন্ত্রাসীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে এবং তারা মনে করছে যে তারা যাই করবে তাতে কিছুই হবে না তাদের। সেই বার্তাটা গত এক বছরে নানাভাবে তাদের কাছে পৌঁছে গেছে বলেই তারা এতটা সাহসী হয়ে উঠেছে। শুধু কি সাংবাদিকের হত্যাকাণ্ডের ঘটনাটাই ঘটেছে? ইত্তেফাক বলছে গত ২৪ ঘন্টায় সারা দেশে ৭টি হত্যার ঘটনা ঘটেছে, ৭টি খুনের ঘটনা এবং বেশিরভাগই রোমহর্ষক ঘটনা ঘটেছে। এবং গত রাতে আমরা এই খবর নিশ্চিত হয়েছিলাম যে সিলেটে একটি ঘটনা ঘটেছে, খাগড়াছড়িতে একটা ঘটনা ঘটেছে, নাটোরে একটা ঘটনা ঘটেছে। এই তিনটা গত রাতেই শেষ রাতের দিক পর্যন্ত মোটামুটি নিশ্চিত খবর আসছিল। আজকে ইত্তেফাক নিশ্চিত করছে যে এই তিনটা সহ গাজীপুরেরটা সহ ৪টা নয় ৭টা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সাথে গাজীপুরে একই দিনে আরেকজন সাংবাদিককে মোটামুটি আইসিইউতে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার সারা শরীর ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে, তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, সেই ঘটনাটাও আমরা জানি। সারা দেশে এই যে অবস্থা, সেই অবস্থার জন্য দায়টা আসলে কার? দায়টা অপরাধীদের নাকি অন্য কারো? একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। ঘটনাগুলো কোথায় ঘটলো, কিভাবে ঘটলো, সেগুলো বর্ণনার মাধ্যমে। দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম গত ২৪ ঘন্টায় ৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে দেশে, যেটা সংবাদ মাধ্যম খবর পেয়েছে। এই খবরের বাইরেও আরও ঘটনা থাকতে পারে, তবে ইত্তেফাক এই খবরটা নিশ্চিত করছে। তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তারা বলছে সারা দেশে ২৪ ঘন্টায় সাংবাদিক সহ ৭ খুন। এই ঘটনা যখন ঘটছে তখন একটু আগে আমরা ইতিহাসে যেতে চাই। ইতিহাসটা খুব পুরনো ইতিহাস না, এবছরেরই ফেব্রুয়ারির ঘটনা। ফেব্রুয়ারির ২৫ তারিখ রাওয়া ক্লাবে, সেখানে মহাখালীর রাওয়া ক্লাবে, সেখানে সেনাপ্রধান একটি মন্তব্য করেছিলেন যে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে মূলত মব সন্ত্রাসের কারণে। মবকে থামানো যাচ্ছে না, মব এত বেশি বেড়ে গেছে, তাদের সেই মবের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হচ্ছে না। সেই কারণেই মবতন্ত্র প্রতিষ্ঠার কারণেই সন্ত্রাসীদের কাছে একটা মেসেজ চলে গেছে যে আমরা যাই করি না কেন, যত অপরাধী করি না কেন, কোনো কিছু হবে না, কোনো বিচার হবে না। এই মেসেজ সন্ত্রাসীদের কাছে চলে যাওয়ার কারণেই সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। গত ফেব্রুয়ারির শেষের দিকে যে মন্তব্যটা করেছিলেন, আজকে আগস্টের প্রথমে এসে সেই মন্তব্যটা বোধহয় আরও বেশি প্রতিষ্ঠিত হচ্ছে, সেই দিকেই মানে সেটাই বলা যায়। কি ঘটলো সারা দেশে আমরা জানি। গাজীপুরে সাংবাদিককে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে গত রাতে, তাকে কুপিয়ে। পেছনের ঘটনা হিসেবে পুলিশ যেটা বলছে, সিসিটিভির ফুটেজ বিবেচনা করে, সেটা হচ্ছে যে একটা নারী, সেই নারী সম্ভবত কলগার্ল, পুলিশ বলার চেষ্টা করছে, তার সঙ্গে একজন যুবকের কথা কাটাকাটি এবং ধস্তাধস্তির ঘটনা হয়। সেই নারীর একটা বাহিনী, সেই বাহিনী হিসেবে সেই নারী যখন চিৎকার দেয়, সেই বাহিনীর ৫-৭ জন অস্ত্রশস্ত্র নিয়ে সেই লোককে তাড়া করে এবং তাকে কুপিয়ে আহত করে। এই যে ঘটনা, তাকে তাড়া করা এবং কুপিয়ে আহত করা, এই ঘটনা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তিনি ভিডিও করছিলেন, সেটা ওই সন্ত্রাসীদের চোখে পড়ে এবং সন্ত্রাসীরা তখন সাংবাদিককে আক্রমণ করে তাকে কুপিয়ে হত্যা করে। পুলিশ, গাজীপুরের পুলিশ এই কথা বলছে। ঘটনা যাই হোক, এবং পুলিশ বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে এটার সঙ্গে চাঁদাবাজির কোনো ঘটনা নেই। অর্থাৎ চাঁদাবাজি ব্যাপারটা যেহেতু সামনে আসছে, পুলিশ চাইছে চাঁদাবাজির ব্যাপারটা যেন হাইলাইট না হয়, তাই তড়িঘড়ি
করে পুলিশ বলে দিয়েছে যে এটার সঙ্গে চাঁদাবাজির কোনো ঘটনা নেই। যাই হোক, ঘটনা ঘটেছে, এখন পুলিশ কি করবে সেটাও মানে পুলিশের ব্যাপার। তবে আরেকজন সাংবাদিককে যে শহরে বিকেলবেলা 3:30টার দিকে পিটিয়ে কুপিয়ে ইট দিয়ে থেঁতলে দেয়া হয়েছে, সেই ব্যাপারে একটি গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে সেটা হচ্ছে যে একজন সেখানকার প্রত্যক্ষদর্শী বলেছেন যে সেখানে একটা পুলিশের গাড়ি ছিল, পুলিশের একজন এসআই তাদেরকে বলেছেন যে এখানে না, ওই দিকে নিয়ে যেয়ে মার তোরা। অর্থাৎ পুলিশের থেকে বলা হয়েছে যে এখানে না, পুলিশের গাড়ির সামনে না, সাইডে নিয়ে গিয়ে মার। কত বড় মানে অধঃপতনের দিকে দেশ চলে গেছে যদি এই ঘটনা সত্য হয়। পুলিশের সামনে এই ঘটনা ঘটেছে, এই অভিযোগ ছিল, এখন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকারে বেরিয়ে আসলো পুলিশ তাদেরকে পুলিশের সামনে থেকে সাইডে নিয়ে যেয়ে মারার কথা বলেছে। গাজীপুরের ঘটনার পরে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে মৌলভীবাজারে গত রাতে মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডে নিজের দোকানে ফয়জুর রহমান রুবেল নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যার পর দোকানে একা একা অবস্থায় 3 থেকে 4 জন মুখোশধারী ঢুকে তাকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করা হয়। সিলেটে যে ঘটনা ঘটেছে একেবারে প্রকাশ্য রাস্তায়, সবার সামনে, হাজারো লোকের সামনে, বৃহস্পতিবার রাতে 11:30টার দিকে সিলেট নগরীর কেনব্রিজ এলাকায় ছুরিকাঘাতে খুন হন ডালিম নামে এক যুবক। প্রত্যক্ষদর্শীরা জানান রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত হঠাৎ করে তাকে আক্রমণ করে এবং দ্রুত পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। নিহত ডালিমের বাড়ি ময়মনসিংহ জেলার মেরেঙ্গা এলাকায়। সেখানকার সিলেটের স্থানীয় একটি অনলাইন গণমাধ্যমে একজনের প্রত্যক্ষদর্শী একজনের সাক্ষাৎকার, যিনি ব্রিজের উপরে ছিলেন, ব্রিজের উপর থেকে পুরোটা দেখেছেন, তার সাক্ষাৎকারে আমরা শুনলাম যে তিনি বলার চেষ্টা করেছেন যে তাকে কুপিয়ে তারপরে পা ধরে পায়ের রগ কেটে রেখে তারা চলে যায় এবং প্রকাশ্যে হেঁটে যায়। সেই প্রকাশ্যে হেঁটে যাওয়া সত্ত্বেও আক্রমণকারীকে তারা কিছুই করতে পারেনি, কিছুই বলতে পারেনি, কারণ তার হাতে ছুরি ছিল, সে ছুরি দিয়ে ভয় দেখিয়েছে। নাটোরে যে ঘটনাটা ঘটেছে, গাড়ি থামিয়ে, প্রাইভেট কার থামিয়ে জবাই করা হয়েছে। নাটোরের লালপুরে রাত 10টার দিকে সাইদুর রহমান নামে এক প্রাইভেট কার চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। গোপালপুর লালপুর সড়কের পাশে গাড়ির ভেতর থেকে মরদেহ একটি এবং ধারালো ছুরি উদ্ধার করা হয়। সন্দেহভাজন যাত্রী তৌহিদুল ইসলামকে রাতেই আটক করে পুলিশ। নিহত সাইদুর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাসিন্দা। গাজীপুরে গত রাতেই গাজীপুরে আরেকটা ঘটনা ঘটেছে। টঙ্গী স্টেশন রোডে শুক্রবার সকালে, অর্থাৎ আজকে সকালে যেটা পাওয়া যায়, 9:30টার দিকে একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। সেখানে মাথাবিহীন একটি মরদেহ পাওয়া যায়। টঙ্গী স্টেশন রোডে এই ব্যাগটা পাওয়া যায়, সেখানে মাথাবিহীন একজনের লাশ পেয়েছে পুলিশ। চট্টগ্রামের ফটিকছড়িতে আজকেই সকাল 9টার দিকে উত্তর রাঙামাটিয়া আদর্শ গ্রামে একটি আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে মনসুর বদ্য নামের এক কবিরাজের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, সোমবার রাতে মোটরসাইকেলে করে কিছু লোক তাকে ডেকে নিয়ে যায়, এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পুলিশ বলছে ঘরের দরজার বাইরে থেকে 2টো তালা লাগানো ছিল। কুমিল্লায় 2 দিন নিখোঁজ থাকার পর কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দক্ষিণ চান্দোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের কবরস্থান থেকে ফারুক মুন্সি নামের এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার বলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বলা হয়েছে এবং থানায় অপমৃত্যু দায়ের করা হয়েছে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো 24 ঘন্টায় যদি 7টি ভয়াবহ খুনের ঘটনা ঘটে, এই ঘটনাগুলো কি বার্তা দেয়? এই ঘটনাগুলো বার্তা দেয় যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই। সরকারের নিয়ন্ত্রণে নেই কেন? সরকারের নিয়ন্ত্রণে নেই নাকি সরকার নিয়ন্ত্রণে রাখতে পারছে না, নাকি সরকার নিয়ন্ত্রণে রাখতে চাইছে না? কোনটা সত্য?
এই তিনটা প্রশ্নের সমাধান বেরিয়ে আসতেই আমার মনে হয় যে মূল সমস্যার সমাধান হয়ে যাবে। কোনোভাবেই এটা প্রত্যাশিত নয়। হ্যাঁ, সরকার বলতেই পারে যে এই রকম ঘটনা ঘটলে এটা তো সরকারের কোনো ঘটনা নয়, কিংবা মানে কোনো রাজনৈতিক সংঘাত নয়, এরকম অনেক কিছু বলতে পারে, কিন্তু এরকম অনেক কিছু বলার স্কোপ নেই। এটা হয়তো সন্ত্রাসী কার্যক্রম, হত্যাকাণ্ড, নানাভাবে বড় অপরাধ, কিন্তু এই অপরাধের মাত্রা সমাজে কখন বাড়ে? যখন অপরাধীরা নিশ্চিত হয় যে সমাজে আইনের শাসন নেই, সমাজে অপরাধ করলেও কিছু হবে না, পার পেয়ে যাবে সবাই। আমরা তো ভুলে যাওয়ার জাতি, আমরা তো কুমিল্লার মুরাদনগরে ট্রিপল মার্ডারের ঘটনা ভুলে গেছি না? মিডফোর্টের সামনে নৃশংসভাবে পাথর দিয়ে থেতলে মারার ভিডিওটাও তো আমরা ভুলে গেছি, আমাদের চোখের আড়ালে চলে গেছে। এরপরে আমাদের সামনে বহু নতুন নতুন ইস্যু এসেছে, সেই নতুন নতুন ইস্যু নিয়ে আমরা আলোচনা করছি। গতরাতে সাংবাদিককে যে জবাই করার হত্যা ঘটনা ঘটলো, সেই ঘটনাটা নিয়ে আমরা এখন কথা বলছি। আজকে যদি রাতে আবার নতুন আরেকটা ঘটনা ঘটে, তাহলে গাজীপুরের ওই ঘটনাটা আমরা ভুলে যাব। আমরা সাধারণ মানুষ ভুলে যেতেই পারি, কিন্তু সরকারের কর্তব্য ভুলে না যাওয়া। সরকারের কর্তব্য ঘটনাগুলো ঘটলে সেগুলোর বিহিত করা। যদি বিহিত করার দৃষ্টান্ত সন্ত্রাসীদের কাছে ইনফরমেশন হিসেবে যায়, তাহলে সন্ত্রাসীরা আর সন্ত্রাসী কার্যক্রম করার উৎসাহ পাবে না। তারা গর্তে ঢুকে পড়বে, তারা কোনোভাবেই প্রকাশ্যে আসবে না। সেই বার্তাটা কি আমরা তাদেরকে দিতে পারছি? আমার মনে হয় দিতে পারছি না বলেই এই দেশে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। এর দায় হয়তো আমাদের সবার, নৈতিক দায় হয়তো আমাদের সবার, কিন্তু এর দায় সরকারকেই নিতে হবে। ব্যর্থতার দায়টাও সরকারকেই নিতে হবে, সমাধানের পথটাও সরকারকেই খুঁজতে হবে। আমরা চাই প্রফেসর ইউনূসের নেতৃত্বের এই সরকার কোনোভাবেই ব্যর্থ না হোক। যদি তারা ব্যর্থ হন, তাহলে আমাদের অনেকের স্বপ্ন ভেঙে যাবে। অনেকের স্বপ্নভঙ্গের কারণ নিশ্চয়ই তারা হবেন না। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।